তরঙ্গের উপরিপাত বা সুপারপজিশন অফ ওয়েভস পার্ট 4। অলরেডি তিনটে ভিডিওতে আমরা আলোচনা করেছি তরঙ্গের উপরিপাত, স্থাণুতরঙ্গ, টানটান করা তার, বায়ুস্তম্ভের কম্পন। আজকে আমরা নতুন আরেকটা ঘটনা আলোচনা করব, যেটাকে বলা হয় স্বরকম্প বা বিটস। তরঙ্গের উপরিপাত যেদিন আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম যে দুটো তরঙ্গ কিভাবে উপরিপাতিত হচ্ছে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ঘটনা সৃষ্টি হতে পারে। যেমন আলোচনা করেছিলাম স্থাণুতরঙ্গ, এবং স্থাণুতরঙ্গ কোথায় কোথায় সৃষ্টি হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেগুলো আলোচনা করেছি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে স্বরকম্প, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। আরও অনেক ঘটনা রয়েছে, যেমন ব্যতিচার, সেটা আমাদের সিলেবাসে নেই, আলোচনার জায়গা নেই। তো আমরা আজকে আলোচনা করব বিট বা বিটস। কাকে বলা হয় স্বরকম্প বা কিভাবে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আলোচনার প্রথম বিষয়বস্তু। তারপর আমরা ম্যাথামেটিক্যালি ব্যাপারটাকে অ্যানালিসিস করব। তারপর আমরা প্র্যাকটিক্যাল ঘটনাতে কিভাবে বিটস উৎপন্ন হয়, তার শর্ত কি, কিভাবে বিট কিসে কাজে লাগে, এই ধরনের ব্যাপারগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। তো প্রথমেই বলি স্বরকম্প। স্বরকম্প অবশ্যই দুটি তরঙ্গের উপরিপাত সংক্রান্ত ঘটনা। তরঙ্গ দুটোর বৈশিষ্ট্য কি থাকতে হবে, যে দুটো তরঙ্গ উপরিপাতিত হবে, প্রথম কথা হচ্ছে তাদের বিস্তার, অ্যামপ্লিটিউড মাস্ট বি সেম। ঠিক আছে, সমান বা প্রায় সমান, একটু এদিক ওদিক হলে চলবে, কিন্তু প্রায় সমান হতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন, দ্য টু ওয়েভস মাস্ট হ্যাভ সেম অ্যামপ্লিটিউড। দু নম্বর কথা, দে মাস্ট প্রপাগেট ইন সেম ডিরেকশন, অর্থাৎ তারা একই দিকে যাবে, একই দিকে গতিশীল হবে, যেটা স্থাণুতরঙ্গের ক্ষেত্রে উল্টো ছিল। স্থাণুতরঙ্গের ক্ষেত্রে যে দুটো তরঙ্গ উপরিপাতিত হচ্ছিল তারা বিপরীত দিক থেকে প্রপাগেট করছিল। এখানে কিন্তু তরঙ্গ দুটো সেম ডিরেকশনে যাবে এবং সেম ভেলোসিটিতে যাবে। তিন নম্বর কথা, তরঙ্গ দুটোর মধ্যে খুব অল্প কম্পাঙ্কের পার্থক্য থাকবে, মানে তাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স রয়েছে, কম্পাঙ্ক পার্থক্য থাকবে, মানে একই কম্পাঙ্কের হবে না। এবং এটাও বলে দেওয়া হচ্ছে যে n1 n2 বা n2 n1 এটা যেন 10 হার্জের কম হয়। 10 হার্জের বেশি হলে কিন্তু সেটা থেকে আমরা বিটস পাবো না। ঠিক আছে, তাহলে যে দুটো তরঙ্গ উপরিপাতিত হয়ে স্বরকম্প সৃষ্টি করবে, সেই দুটো তরঙ্গের বৈশিষ্ট্য এরকম হতে হবে। প্রথমত, তরঙ্গ দুটির বিস্তার সমান হতে হবে, দে মাস্ট হ্যাভ সেম অ্যামপ্লিটিউড, দে মাস্ট প্রপাগেট ইন সেম ডিরেকশন উইথ সেম ভেলোসিটি, তারা একই দিকে অগ্রসর হবে একই বেগে। আর তিন নম্বর কথা, তাদের মধ্যে সামান্য একটু কম্পাঙ্কের পার্থক্য থাকবে, এবং সেই কম্পাঙ্কের পার্থক্য কখনোই 10 হার্জের বেশি হবে না। 10 হার্জের বেশি হলে কিন্তু বিটস বা স্বরকম্প পাওয়া যাবে না। ঠিক আছে, বেশ, তাহলে সেক্ষেত্রে বিটস কি ঘটনা ঘটে আমি তোমাকে ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি। ছবিটা তোমাকে পরীক্ষায় আঁকতে দেবে না, জাস্ট তোমার একটা আইডিয়া পাওয়ার জন্য যে স্বরকম্প কি হচ্ছে। মনে করো একটা তরঙ্গ, প্রথম যে তরঙ্গটা সমবিস্তার হতে হবে, এটাও মাথায় রেখো, ছবি আঁকাতে একটু এদিক ওদিক হবে। তো এই ধরে নাও সমবিস্তার সম্পন্ন একটা তরঙ্গ, একটা নির্দিষ্ট বিস্তার সম্পন্ন তরঙ্গ কোনো একটা মাধ্যমে অগ্রসর হচ্ছে। এবার আচ্ছা, নেক্সট যে তরঙ্গটা হবে সেটারও বিস্তার কিন্তু একদম এই এই বিস্তার হবে, মানে সমান হবে, কিন্তু কম্পাঙ্ক একটু আলাদা হবে। তাহলে কম্পাঙ্ক আলাদা, আমি ডট ডট করে আঁকি, দেখো, তাহলে মোটামুটি এরকম এই কম্পাঙ্ক আলাদা হয়ে গেল, একটু একটু করে সরে যাবে। আশা করছি পার্থক্য বোঝা যাচ্ছে দুটো তরঙ্গের মধ্যে। বিস্তার সমান হতে হবে, কিন্তু কম্পাঙ্ক সামান্য আলাদা। ঠিক আছে, এবার তুমি খুব ভালো করে অ্যানালিসিস করে দেখো, এই অংশটাই তরঙ্গ দুটো বিপরীত দশায় উপরিপাতিত হয়েছে। ঠিক আছে, ডট ডটটা উপর দিকে, সলিডটা নিচের দিকে। আবার এই অংশটাই দেখো, আবার চলে এসো, এই অংশটাই কিন্তু আবার একই দশায়, এটা ছিল বিপরীত দশায়, ওটাই আবার সমদশায়। আবার এইভাবে সরতে সরতে আবার আরেকটু গেলেই কিন্তু আবার বিপরীত দশায় হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, আমি যদি রেজাল্ট্যান্ট ওয়েভটা আঁকি, দেখতে এরকম লাগবে। প্রথমে তোমার বেশি ছিল, বেশি হতে, আচ্ছা এখানটা প্রথমটাতেই বেশি ছিল, সরি,
প্রথমটাতেই তোমার বেশি, লব্ধি মানে বুঝতেই পারছো দুটো যোগফল হয়ে যাবে, তাহলে প্রথমটাতেই বেশি উৎপন্ন হয়েছে, তারপর আস্তে আস্তে কমতে কমতে এই অংশটাই আবার জিরো হয়ে গেল, আবার আস্তে আস্তে বাড়ছে, আবার বেড়ে গেল, আবার কমতে থাকলো, আবার কমে যাবে। তার মানে কি অল্টারনেট হাই ইন্টেন্সিটি আর লো ইন্টেন্সিটি এই ধরনের একটা ব্যাপার সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্বরকম্প। মানে একবার জোরে শব্দ শোনা গেল, শব্দ কমে গেল, আবার জোরে শব্দ শোনা গেল, আবার এই ব্যাপারটা তোমার হবে, মানে ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ ফ্রম ম্যাক্সিমাম টু মিনিমাম, এই ঘটনাটাকে বলা হচ্ছে স্বরকম্প। আবার বলছি, দুটো সমবিস্তার এবং সামান্য কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুটি চলতরঙ্গ একই দিকে সমবেগে চলতে চলতে উপরিপাতিত হলে কি ঘটনা ঘটে? শব্দ তরঙ্গ বা শব্দ তরঙ্গের প্রাবল্য সর্বোচ্চ ও সর্বনিম্নের মধ্যে পুনরাবৃত্ত হয়, মানে রিপিট হচ্ছে, এবং ম্যাক্সিমাম হলো, মিনিমাম হলো, আবার ম্যাক্সিমাম হলো, আবার মিনিমাম হলো, এই ঘটনাটা ঘটতে থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্বরকম্প। ঠিক আছে? আচ্ছা, স্বরকম্প দুটি শর্ত চেয়ে বসে, যে দুটি তরঙ্গ স্বরকম্প সৃষ্টি করবে তার শর্তগুলো বলো। তো প্রথমেই যে কথাগুলো বলেছি সেগুলোই হচ্ছে শর্ত। মানে প্রথম কথা, দে মাস্ট বি অফ সেম অ্যামপ্লিটিউড, তাদের বিস্তার সমান হতে হবে, তারা একই দিকে অগ্রসর হবে, দে মাস্ট প্রপাগেট ইন সেম ডিরেকশন, দে মাস্ট প্রপাগেট উইথ সেম ভেলোসিটি, তারা একই বেগে অগ্রসর হবে। আর দুটো তরঙ্গের মধ্যে সামান্য একটা কম্পাঙ্কের পার্থক্য থাকবে, এবং ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে যে এই কম্পাঙ্কের পার্থক্য যেন 10 হার্জের বেশি না হয়ে যায়, ইট মাস্ট বি লেস দ্যান 10 হার্জ, মানে 9 হার্জ, 1 থেকে 9 হার্জ হলে ভালো হয়। ঠিক আছে? বেশ, স্বরকম্পের ব্যবহার আমি তোমাকে বলি। যেমন প্রথম কথা হচ্ছে, তুমি একটা বস্তুর কম্পাঙ্ক তুমি জানো না, তুমি স্বরকম্প ব্যবহার করে কিন্তু অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করে দিতে পারো। হয়েছে? বেশ, যে কোনো বাদ্যযন্ত্রের যে তারগুলো থাকে, সে তার বলো, তানপুরা বলো, সেগুলোকে টিউনিং করা যেটা বলে, সেটা কিন্তু স্বরকম্পের সাহায্যে করা হয়। যারা গান শেখো তারা ব্যাপারটা খুব ভালো করে জানো, গান শুরু করার আগে তোমরা মেশিন যন্ত্রটাকে টিউনিং করে নাও, তাই না? অ্যাকচুয়ালি তোমরা যেটা করো, সব তারগুলো যেন সমান সুরে আসে, বাদ্যযন্ত্রের তারটাকে সমান সুরে বাঁধতে এই স্বরকম্পটাকে ব্যবহার করা হয়। আরেকটা ব্যবহার করা যায়, যে খনির নিচে যে গ্যাস আছে, সেই গ্যাসে কোনো দূষিত পদার্থ আছে কিনা বা বিষাক্ত পদার্থ আছে কিনা, সেটাও কিন্তু স্বরকম্পের সাহায্যে ডিটেক্ট করা যায়। ঠিক আছে? তো মূলত আমরা কিন্তু জানবো যে অজ্ঞাত কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়, এটা দিয়ে প্রচুর প্রশ্ন থাকে। তো সেটাকেই প্রথমে আমি আলোচনা করি, যে কিভাবে স্বরকম্পের সাহায্যে how bits can be used to determine the unknown frequency of any tuning fork or any object। তো আমি ধরে নিলাম আমাকে একটা টিউনিং ফর্ক দেওয়া হয়েছে, টিউনিং ফর্ক সুরসলাকা, মোটামুটি এরকম দেখতে, প্র্যাকটিক্যাল রুমে গেলে আরো হাতে ধরেই দেখতে পাবে, এবং প্রত্যেক টিউনিং ফর্কের গায়ে দেখবে একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা হচ্ছে সেই টিউনিং ফর্কের কম্পাঙ্ক। তো এরকম হচ্ছে একটা টিউনিং ফর্ক, এটার ফ্রিকোয়েন্সি কত? সাপোজ n1 তুমি জানো না, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস টিউনিং ফর্ক। স্বরকম্পের সাহায্যে কিভাবে নির্ণয় করা হয়, দেখো গোটা ব্যাপারটা বুঝে নেবে, কারণ নানাভাবে এখান থেকে প্রশ্ন থাকে। তো প্রথমত তোমাকে যেটা করতে হবে, বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তোমাকে আরেকটা সুরসলাকা নিতে হবে। ঠিক আছে? আরেকটা সুরসলাকা নিতে হবে যেটার কম্পাঙ্ক তুমি জানো, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই দুটো যেন স্বরকম্প তৈরি করে, মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দুটো সুরসলাকা কাঁপিয়ে দেখতে হবে কখন বিটস বা জোরে শব্দ আসতে, জোরে শব্দটা শোনা যাচ্ছে। ঠিক আছে? তাহলে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তোমার ফার্স্ট কাজ, যে আমি এমন একটা সুরসলাকা নির্বাচন করব যাতে ওই দুটো মিলিয়ে, ওই দুটোকে বাজিয়ে আমি নির্দিষ্ট সংখ্যক স্বরকম্প পাবো। বুঝলে? এবার ধরে নাও যে তুমি সেরকম একটা সুরসলাকা পেয়ে গেছো, এবং দেখা যাচ্ছে যে অজ্ঞাত কম্পাঙ্কের সুরসলাকার সঙ্গে এই সুরসলাকাটা একটা নির্দিষ্ট সংখ্যক স্বরকম্প সৃষ্টি করছে, সাপোজ n। যদি n করে, তাহলে সেক্ষেত্রে তোমার কি সিদ্ধান্ত হবে? তোমার সিদ্ধান্ত হবে তাহলে n ইকুয়াল টু আইদার n2 প্লাস n হতে পারে, অথবা n2 মাইনাস n হতে পারে। কেন? আচ্ছা, সেই জিনিসটাকে একবার বলে দিই। সেই জিনিসটা জানার জন্য আমাকে উল্লেখ করতে হবে যে স্বরকম্পের কম্পাঙ্ক কাকে বলে। স্বরকম্পের কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি অফ দ্য বিটস। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ দ্য বিটস বলতে কি বোঝায়?
দুটো বস্তু বা দুটো তরঙ্গ, বস্তু নয়, দুটো বস্তু থেকে নির্গত তরঙ্গ যদি স্বরকম্প সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে যতবার জোরে শব্দ শোনা যায় বা যতগুলো স্বরকম্প সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে স্বরকম্পের কম্পাঙ্ক। মনে করো একটা কম্পাঙ্ক মনে করো 256 হার্জ, আরেকটার কম্পাঙ্ক মনে করো 260 হার্জ। তাহলে মনে রাখবে এখান থেকে কতগুলো বিট পাওয়া যাবে, 260 মাইনাস 256, মানে 4টা বিট পাওয়া যাবে। এটা হচ্ছে ফর্মুলা। মানে একটার কম্পাঙ্ক যদি n1 হয়, আরেকটার কম্পাঙ্ক যদি n2 হয়, তাহলে সেক্ষেত্রে n1 মাইনাস n2, দিস ইজ দ্য বিট ফ্রিকোয়েন্সি। এটাকে বলা হয় বিট ফ্রিকোয়েন্সি। একই রকম ভাবে যদি n2 গ্রেটার দেন n1 হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে n2 মাইনাস n1। মানে এভাবে বলতে পারি যে n1 আর n2 যদি দুটো হয়, তাহলে সেক্ষেত্রে বিট ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে n1 এই চিহ্নটা দিয়ে n2, তার মানে হচ্ছে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা দিয়ে এমসিকিউ আসে। সাপোজ দুটো ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, নিয়ে বললো ফাইন্ড দ্য নাম্বার অফ বিটস প্রডিউসড পার সেকেন্ড। তো সেটার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার অফ বিটস প্রডিউসড পার সেকেন্ড। পার সেকেন্ড এই কথাটাও মনে রাখবে। যদি পার সেকেন্ড না দিয়ে পার মিনিট বলে, তাহলে সেক্ষেত্রে 60 দিয়ে গুণ করে দিতে হবে। যদি পার আওয়ার বলে, তাহলে সেক্ষেত্রে 3600 দিয়ে গুণ করলে পার সেকেন্ডে বের করার পর সেটা পার আওয়ার করে দেবে। ঠিক আছে? এবার এই কনসেপশন থেকে যে n1 মাইনাস n2 হবে, তুমি আবার এইটাই চলে এসো যে সাপোজ আমি ধরে নিলাম n1 হচ্ছে 256, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি। আর এটা মনে করো, এটা তুমি জানো না, এটা আননোন, সরি, এটা হয়ে গেল 256। আর এখান থেকে তোমার কতগুলো স্বরকম্প উৎপন্ন হচ্ছে, সাপোজ 4টা। তাহলে তুমি কি সিদ্ধান্ত করবে এই ফর্মুলা থেকে n1 এর মান কত হতে পারে? আইদার হতে পারে 256 প্লাস 4, অথবা হতে পারে 256 মাইনাস 4। মানে আইদার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আইদার 260 অথবা 252। মানে তুমি দেখো তোমার কাছে কিছু জানা ছিল না, সেখান থেকে তুমি একটা সিদ্ধান্তে এলে যে নাম্বার অফ বিটস যদি জানা যায়, মানে নাম্বার অফ বিটস যদি তুমি নির্ণয় করতে পারো, তাহলে সেক্ষেত্রে দুটো ভ্যালুতে তুমি চলে এলে, আইদার দিস অথবা দিস। কিন্তু কোনটা ঠিক সেটাও তোমাকে নির্ণয় করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? আমি আবার গোটা ব্যাপারটা বলি যে দুটো শীর্ষলেখা আছে, তার মধ্যে একটা শীর্ষলেখার কম্পাঙ্ক তোমার জানা নেই। তোমাকে করতে হবে কি, প্রথমে ট্রায়াল এন্ড এরর মেথডে এমন একটা শীর্ষলেখা চুজ করতে হবে যার কম্পাঙ্ক জানা আছে এবং অজ্ঞাত শীর্ষলেখার সঙ্গে বাজিয়ে 4টা বিট n সংখ্যক বিটস উৎপন্ন করে। তো আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিয়েছিলাম যে n1টা জানি না, n2টা হচ্ছে 256, এবং এই দুটোকে একসঙ্গে বাজালে 4টা বিট উৎপন্ন হয়। তাহলে বিট ফ্রিকোয়েন্সির কনসেপ্ট থেকে বলতে পারি এটার কম্পাঙ্ক আইদার 256 প্লাস 4 হবে অথবা 256 মাইনাস 4 হবে। তার মানে আমার কনক্লুশন দেখো, মানে আননোন একটা ব্যাপার থেকে দুটোতে নেমে এলাম। এবারে এই দুটোকে রিজলভ করে একটাতে আসতে হবে। কি করব এই জন্য? নেক্সট স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হয়ে গেল, আমি এই কনক্লুশনে চলে এসেছি। নেক্সট স্টেপ হচ্ছে যেটা জ্ঞাত মানে এটার গায়ে আমি কিছু পরিমাণ মোম যোগ করে দিলাম। মোম যোগ করতেই পারি, গলানো মোম জাস্ট দিয়ে দিলাম, শুকিয়ে গেল। এবার যেই আমি মোম যোগ করলাম, মোম যোগ করার মানে হচ্ছে সবসময় সেটা ভারী হয়ে যাওয়া। আর ভারী হয়ে গেলে কি হয়, কম্পাঙ্ক কমে যায়। তুমি সবসময় মনে রাখবে n is proportional to 1/m, এনি কেস যত ভর বেশি হবে কম্পাঙ্ক কমে যাবে। তাহলে যখনই আমি এটার ভর বাড়িয়ে দিলাম, এটার কম্পাঙ্ক কমে গেল, সাপোজ এক ভর কমে গেল, 256 থেকে 255 হয়ে গেল। ঠিক? এবার তুমি ভাবো যদি 260 উত্তর হয়, তাহলে এটার সঙ্গে এটা বাজালে কটা বিটস উৎপন্ন হবে? 5টা। আর যদি তোমার 252 উত্তর হয়, তাহলে এটার সঙ্গে এটা বাজালে কটা বিটস উৎপন্ন হবে? 3টে। তাহলে একটা ব্যাপার বোঝা গেল কি করে, কি সিদ্ধান্ত পেলাম? প্রথমত 260 আর 252 কনক্লুশন করলাম। এবার মোম যোগ করলাম, মোম যোগ করার ফলে কম্পাঙ্ক কমে গেল। আবার আমি ওই জ্ঞাত কম্পাঙ্কের শীর্ষলেখার সঙ্গে অজ্ঞাত কম্পাঙ্কের শীর্ষলেখা বাজালাম একসঙ্গে, মানে স্বরকম্প তৈরি করার জন্য। যদি স্বরকম্প সংখ্যা বেড়ে যায়, আগে কটা ছিল? 4টা থেকে 5টা। যদি স্বরকম্প সংখ্যা বেড়ে যায় তাহলে উত্তর হচ্ছে বেশি মানটা, আর যদি স্বরকম্প সংখ্যা কমে যায় তাহলে উত্তর হচ্ছে কম মানটা। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, বেশ। এবার আমি 256 দিয়ে তো পরীক্ষায় ব্যাখ্যা করবো না, আমাকে একটা আননোন নাম্বার দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমার ব্যাখ্যা কি রকম হবে, যে n1 হচ্ছে অজ্ঞাত শীর্ষলেখার কম্পাঙ্ক আর n2টা হচ্ছে জ্ঞাত কম্পাঙ্কের শীর্ষলেখা। ঠিক?
দুটোকে একসঙ্গে বাজালাম, ধরে নিলাম যে n সংখ্যক বিটস উৎপন্ন হলো। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে n1 ইকুয়াল টু হয়ে যাবে আইদার n2 প্লাস n অথবা n2 মাইনাস n, আর কোনো প্রবাবিলিটি হতে পারে না। ঠিক আছে, এবার আমি কি করলাম, বললাম যে জ্ঞাত কম্পাঙ্কের সুস্থলাকার গায়ে কিছু পরিমাণ মোম যোগ করে দিলাম। যেই মোম যোগ করলাম তার ভরটা বেড়ে গেল, ভর বেড়ে যাওয়া মানে তার কম্পাঙ্ক কমে যাওয়া। এবার আমি কি করলাম, আবার n2 এর সঙ্গে n1 কে কম্পিত করলাম। যদি কম্পাঙ্ক যদি নাম্বার অফ বিটস গ্রেটার দেন n হয়, তাহলে আমার সিদ্ধান্ত হবে n1 সমান n2 প্লাস n। এটা হচ্ছে যদি বৃদ্ধি পায়, মানে সেকেন্ড ক্ষেত্রে কাঁপাবার পর যদি স্বরকম্প সংখ্যা বৃদ্ধি পায় তাহলে উত্তর হবে n2 প্লাস n। আর যদি স্বরকম্প সংখ্যা হ্রাস পায়, if the number of bits reduces, then n1 will be n2 minus n। রাইট, খুব সিম্পল প্রসেস, জিনিসটা ভালো করে দেখে নেবে এবং পড়ে নেবে। বুঝলে, এইভাবে আমরা খুব সহজে একটা অজ্ঞাত সুস্থলাকার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। ঠিক আছে, বেশ। এবার চলে এসো আমরা ম্যাথমেটিক্যালি গোটা ব্যাপারটাকে অ্যানালিসিস করার চেষ্টা করি, কারণ ম্যাথমেটিক্সটাও ইম্পর্টেন্ট, মানে কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে এই ব্যাপারটা আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাইছি। টাইমের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি, কত সময় পর ম্যাক্সিমাম পাচ্ছি কত সময় পর মিনিমাম পাচ্ছি সেটার একটা ক্যালকুলেশন আমরা করব। তো কিভাবে করব, তো আমি প্রথমে দুটো তরঙ্গ ধরে নিই, যে দুটো তরঙ্গ সুপারপোজ করছে। তো আমি ধরে নিলাম দুটো তরঙ্গ ধরলাম যাদের বিস্তার আমি ধরে নিলাম সেম, সাপোজ সেম বিস্তার a, কম্পাঙ্ক ধরে নিলাম একটা n1 আর একটা n2। তাহলে প্রথম তরঙ্গের ক্ষেত্রে আমি লিখতে পারি a sin 2 pi nt n1t আর y2 ইকুয়াল টু a sin 2 pi n2t। এটা হচ্ছে বেস্ট ফর্ম অফ, মানে চলতরঙ্গ তো অনেক ফর্মে হতে পারে, এটা হচ্ছে বেস্ট ফর্ম যদি তুমি বিটের ক্যালকুলেশন করতে চাও। তোমার ফর্মুলা কি ছিল, a sin ওমেগা t, তোমার ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t। x এর ব্যাপারটা আমি এখানে নিচ্ছি না, কারণ ডিসটেন্সের উপর কোনো ডিপেন্ডেন্স নেই, যা কিছু ডিপেন্ডেন্স আছে টাইমের উপরে। তাহলে টাইমের টার্মটা নিলাম, বাকিটাকে আমি বাদ দিতে পারি। এবার ওমেগা মানে হচ্ছে 2 পাই n, এটা তোমরা জানো ওমেগা মানে 2 পাই n। তাহলে ওমেগার জায়গায় 2 পাই n বসিয়েছি, আর কিছু করিনি। এবার কি নিয়ম, উপরিপাতের নিয়ম। উপরিপাতিত তরঙ্গের সমীকরণ কেমন হবে, y ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে a যদি কমন নিয়ে নিই, তোমার পড়ে থাকছে sin 2 pi n1 into t প্লাস sin 2 pi n2 into t, তার মানে অনেকটা sin c প্লাস sin t। তাহলে এটা পড়ে থাকছে 2a হয়ে গেল 2 sin c 2 sin c প্লাস d by 2, তাহলে 2 pi n1 প্লাস n2 divided by 2 into t, আর cos 2 pi n1 minus n2 c minus d by 2। দেখে নাও, 2 sin c by 2 c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা, আমি কি চেয়েছি, দুটোই সাইন এর ফর্মে ছিল, তাহলে আমার কি হবে, রেজাল্টেন্টটাও সাইন এর ফর্মে হবে। তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকছে সেটা হয়ে যাবে তোমার বিস্তার। তাহলে এটা হয়ে যাচ্ছে a sin 2 pi n1 plus n2 divided by 2 into t। তাহলে লব্ধি তরঙ্গের ফর্ম হয়ে যাচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক n ইকুয়াল টু n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। উপরিপাতিত তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে n1 প্লাস n2 বাই 2। আর উপরিপাতিত তরঙ্গের বিস্তার কত, উপরিপাতিত তরঙ্গের বিস্তার হয়ে যাচ্ছে 2a cos 2 pi n1 minus n2 divided by 2 into t। অলরেডি স্থান তরঙ্গ একই ধরনের ব্যাপার পেয়েছিলাম, এবং ওখানেও কিন্তু আমরা একই জিনিস করেছিলাম, যে সাইন দুটো সাইন ধর্মী চলতরঙ্গ নিয়েছিলাম যাদের সুপারপোজ করা হয়েছিল। সেই সুপারপোজ করার পর যে লব্ধি তরঙ্গটা পেয়েছিলাম সেটাও কিন্তু সাইন ফর্মেই নিয়েছিলাম, কস ফর্মটাকে কি করেছিলাম আমরা বিস্তারের ঘরে রেখে দিয়েছিলাম। তো এখানেও আমি তাই করেছি, যে সাইন আর কস দুটো টার্ম আছে, আমি সাইনের টার্মটাকে কি করলাম, সাইনের টার্মটাকে করলাম যে লব্ধি মেন যে তরঙ্গ সেটা হিসেবে কনসিডার করলাম। তাহলে কসের যে টার্মটা ছিল সেই কসের টার্মটাকে আমরা কি করলাম, বিস্তারের ঘরে নিয়ে চলে গেলাম। তাহলে ওটা হয়ে যাচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। এবার আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে যে বিস্তারটা কোথায় কোথায় ম্যাক্সিমাম আর বিস্তারটা কোথায় কোথায় মিনিমাম। এই দুটো যদি আমি বের করতে পারি, টি এর টার্মে আসবে,
যে কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, তাহলে সেখান থেকে আমি কিন্তু যে কটা স্বরকম্প তৈরি হবে সেটাও কিন্তু বের করে দিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত আলোচনা। বেশ, এবার আমার দেখা যাক কখন কখন ওই এটা ম্যাক্সিমাম হবে আর কখন কখন এটা মিনিমাম হবে। তাহলে প্রথমেই আলাদা করে আলোচনা করব। আমি দেখতে চাইছি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কোথায়, বিস্তার সর্বোচ্চ। আচ্ছা, বিস্তার সর্বোচ্চ কখন হবে? যখন a ইকুয়াল টু প্লাস মাইনাস 2a হবে। তাহলে আমি বলতে পারি cos-এর টার্মটা এভাবেও বলতে পারি cos, এই টার্মটা হয়ে যাবে cos 2n পাই, cos n পাই বলি, তাহলে 2n পাই বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2n পাই বাই 2। মিলিয়ে দেখে নেবে, n যদি 0 বসাও দেখো 1 আসছে, n যদি 1 বসাও এর পাশে দরকার হলে লিখতে দিও যে n এর মান হয়ে যাচ্ছে 0 1 2 ডট ডট ডট, তাই না? cos n এর মান 0 বসালে cos পাই, সরি cos 0 1, n এর মান 1 বসালে cos পাই বাই 2, সরি n এর মান 1 বসালে cos পাই মাইনাস 1, তাহলে ঠিকই আছে, প্লাস 1 বা মাইনাস 1 দুটোই cos এর ম্যাক্সিমাম হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি cos cos বাদ দিয়ে দাও, তাহলে 2 পাই n1 মাইনাস n2 ডিভাইডেড বাই 2 ইনটু t ইকুয়াল টু n পাই, পাই পাই কেটে দাও, এখান থেকে 2 2 কেটে দাও, তাহলে t ইকুয়াল টু পড়ে থাকছে n বাই n1 মাইনাস n2। তাহলে কখন কখন ম্যাক্সিমাম পাবো, মান বসিয়ে দাও। একটা হচ্ছে দেখো t ইকুয়াল টু 0 তে n এর মান 0 বসালাম 0 পেলাম। আচ্ছা, n এর মান 1 বসাও, তাহলে 1 বাই n1 মাইনাস n2, n এর মান 2 বসাও 2 বাই n1 মাইনাস n2, n এর মান 3 বসাও 3 বাই n1 মাইনাস n2 ডট ডট ডট। তার মানে এই সময়গুলোতে আমি জোরে শব্দ শুনতে পাবো। ঠিক আছে, এই সময়গুলোতে আমি জোরে শব্দ শুনতে পাবো। আচ্ছা, আস্তে শব্দটাও নিন, তাহলে আমি হয়ে যাচ্ছে মিনিমাম অ্যামপ্লিটিউড, সর্বনিম্ন বিস্তার। তার মানে সেক্ষেত্রে a ইকুয়াল টু আসবে 0, তাহলে পড়ে থাকবে cos 2 পাই n1 মাইনাস n2 ডিভাইডেড বাই 2 ইনটু t। এটা কখন হলে 0 হয়? যদি 2n প্লাস 1 ইনটু পাই বাই 2 হয়। n এর মানটা অবভিয়াসলি n ইকুয়াল টু 0 1 2 তুমি বসিয়ে দেখো, n এর মান 0 বসাও, দেখো আসবে cos পাই বাই 2, এটা cos থাকবে, n এর মান 0 বসাও cos পাই বাই 2 0, n এর মান 1 বসাও cos 3 পাই বাই 2 0, n এর মান 2 বসাও cos 5 পাই বাই 2 সেটাও 0। আচ্ছা, পরের লাইনে আমি cos এর টার্মটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 2 পাই n1 মাইনাস n2 ডিভাইডেড বাই 2 ইনটু t, এটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। পাইটা প্রথমেই কেটে দাও, এই 2টাও কেটে দাও, তাহলে পড়ে থাকছে t ইকুয়াল টু 2n প্লাস 1, নিচে পড়ে থাকছে 2n1 মাইনাস n2। ঠিক আছে, তাহলে t এর মান কি কি হতে পারে, 0 বসাও, 0 বসালে পড়ে থাকছে 1 বাই এটা, n এর মান 2 বসাও, দেখো পড়ে থাকছে 3 হয়ে যাচ্ছে 2 t1 মাইনাস t2, n এর মান 2 বসাও 5 বাই 2 t1 মাইনাস t2 ডট ডট ডট। তাহলে এই সময়গুলোতে আস্তে শব্দ শোনা যাবে। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ ধরে কি করলাম, প্রথমে দুটো ওয়েভ ধরলাম, দুটো ওয়েভকে সুপারপোজ করলাম, সেখান থেকে তার আগে অ্যামপ্লিটিউড বার করলাম। আচ্ছা, অ্যামপ্লিটিউড বের হয়ে যাবার পর আমি কি করলাম, ধাপগুলো মনে রেখো। প্রথমে দুটো ওয়েভ ধরবে, দুটো ওয়েভের খালি ফ্রিকোয়েন্সি আলাদা, বাকি সব সেম করে দেবে। আচ্ছা, করার পর কি করলে, সেই দুটোকে সুপারপোজ করলে, সুপারপোজ করে সেখান থেকে উপরিপাতিত তরঙ্গের সমীকরণ বার করলে। উপরিপাতিত তরঙ্গের সমীকরণ বার করার পর সেখান থেকে তার অ্যামপ্লিটিউডটাকে তুলে নিলে। অ্যামপ্লিটিউডটাই গুরুত্বপূর্ণ। সেই অ্যামপ্লিটিউডকে আমি একবার ম্যাক্সিমাম কন্ডিশনের সঙ্গে বসালাম, একবার মিনিমাম, একবার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে বসালাম, একবার মিনিমাম অ্যামপ্লিটিউডের জন্য বসালাম। দুটো ক্ষেত্রে আমি টাইমের মান পেয়ে গেছি, মানে কখন কখন ম্যাক্সিমাম কখন কখন মিনিমাম পেয়ে গেছি। তাহলে এবার একটু ভালো করে অ্যানালিসিস করো যে পরপর দুটো ম্যাক্সিমাম, এটা ছিল ম্যাক্সিমামের জন্য, এটা ছিল মিনিমামের জন্য, তাহলে পরপর দুটো ম্যাক্সিমামের মধ্যে টাইমের ডিফারেন্স কত? তাহলে আমি কি বলবো, পরপর দুটি কি বলবো, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের মধ্যবর্তী সময়ের পার্থক্য, তাই তো? তাহলে পরপর দুটি সর্বোচ্চ বিস্তারের মধ্যে পার্থক্য, সর্বোচ্চ বিস্তারের মধ্যে পার্থক্য, মধ্যে
সময় পার্থক্য বের করো। দেখো প্রথমে এখান থেকে যদি এটা বিয়োগ করি কি আসবে 1/n1 - n2, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাতেও দেখো 1/n1 - n2, তুমি যেভাবেই করো একই জিনিস আসছে, মানে সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করলাম এক যা আসবে, সেকেন্ডটা থেকে প্রথমটা বের করো, দেখো একই জিনিস আসছে। তুমি যদি থার্ডেরটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো দেখো একই জিনিস আসছে, মানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 1/n1 - n, মানে পরপর দুটো বিস্তারের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে এটা। একই রকম ভাবে পরপর দুটো সর্বনিম্ন বিস্তারের মধ্যে যদি পার্থক্য দেখো সেটাও কিন্তু একই আসবে। আমি যে কোনো একটা দেখাচ্ছি, 3/2 n1 n1 - n2 হবে, আমি t1 - t2 করে ফেলেছি ভুল করে, তাহলে এটা হবে n1 - n2, এটাও হবে n1 - n2, এটাও হবে n1 - n2, তাহলে এটা পড়ে থাকছে 3/2 n1 - n2 minus 1/2 n1 - n2, তাহলে এটা কত হচ্ছে, যদি 2 n1 - n2 কমন নিই তাহলে পড়ে থাকছে 3 - 1, তার মানে 2/2 n1 - n2, তাহলে 2 2 যদি কেটে দেয় তাহলে পড়ে থাকছে 1/n1 - n2। তাহলে এক্ষেত্রেও পরপর দুটো ম্যাক্সিমামের মধ্যে যে টাইম, পরপর দুটো মিনিমামের মধ্যে যে টাইম, তাই টাইম হচ্ছে। তাহলে তুমি বলতে পারো একসঙ্গে যে পরপর দুটি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিস্তার, তাদের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে এটা। পরপর দুটি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিস্তারের মধ্যে সময়ের পার্থক্য, the time difference between two consecutive maximum or minimum কত হচ্ছে 1/n1 - n2 সেকেন্ড। তাহলে ঘুরিয়ে আমি বলতে পারি দেখো 1/n1 - n2 সেকেন্ডে সরকম্প উৎপন্ন হয় একটি। এটা কি বোঝাচ্ছে, পরপর দুটি মানে কি, এখানে ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম, তার মানে এখান থেকে এখানে, তার মানে প্রথমে একটা সরকম্প শেষ হলো আবার একটা সরকম্প পাওয়া যাচ্ছে কতক্ষণ পরে, এই সময় পরে, তার মানে একটা সরকম্প পেতে আমার 1/n1 - n2 সময় লাগছে, রাইট। তার মানে 1/n1 - n2 সেকেন্ডে সরকম্প উৎপন্ন হয় একটি, তাহলে 1 সেকেন্ডে কতগুলো সরকম্প উৎপন্ন হবে, দেখো পড়ে থাকছে n1 - n2, যেটাকে বলা হয় বিট ফ্রিকোয়েন্সি বা সরকম্পের কম্পাঙ্ক। এটা একদম প্রথমে উল্লেখ করেছিলাম যে n1 আর n2 কম্পাঙ্কের দুটো তরঙ্গ যদি একই দিকে চলতে চলতে উপরিপাতিত হয় তাহলে বিট ফ্রিকোয়েন্সি বা সরকম্প সংখ্যা হয়ে যাবে n1 - n2। ঠিক আছে, তোমাকে যদি সরকম্পের গাণিতিক বিশ্লেষণ বলে তাহলে কিন্তু একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে, মানে প্রথমে দুটো তরঙ্গ নিলে যাদের বিস্তার সমান কম্পাঙ্ক আলাদা, তারপর দুটোকে সুপারপোজ করলে, সুপারপোজ করার পর লব্ধি তরঙ্গ পেলে, সেখান থেকে তুমি সর্বোচ্চ বিস্তারটাকে তুলে নিলে, বিস্তারটা কোথায় কোথায় ম্যাক্সিমাম হলো সেটা বার করলে, বিস্তারটা কোথায় কোথায় মিনিমাম হলো সেটা বার করলে, সেখানেই কিন্তু শেষ নয়, তারপরে তোমাকে শেষে দেখিয়ে দিতে হবে যে 1 সেকেন্ডে n1 - n2 সংখ্যক সরকম্প উৎপন্ন হয়। ঠিক আছে, এবার কতগুলো অঙ্ক করব। সরকম্প কনসেপ্ট যেই চলে এলো, সরকম্পের সঙ্গে স্থানতরঙ্গের অন্যান্য ঘটনাগুলো মিশিয়ে বিভিন্ন রকমের অঙ্ক দেয়, যেমন টান টান করা তারটাকে মিশিয়ে দেয়, ওখানেও সরকম্প তৈরি না হোক ওই কন্ডিশনটা তৈরি হয়, বা তোমার বায়ুস্তম্ভের কম্পন ওটার সঙ্গে মিশিয়ে কিরকম অঙ্ক থাকে দেখো। প্রথমে একটা জেনারেল অঙ্ক করি, বলছে তোমার কাছে 60টা সুরসলাকা আছে, 60টা সুরসলাকা টিউনিং ফর্ক, মনে করো এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা করে তোমার কাছে 60টা সুরসলাকা আছে, এটা প্রথমটা, এটা 60টা। বলছে 60টা সুরসলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজানো আছে। ক্রমবর্ধমান মানে প্রথমটা যদি n হয়, তারপরটা n এর থেকে বেশি, তারপরটা তার থেকে বেশি, তারপরটা তার থেকে বেশি, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, তাহলে কি হচ্ছে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজানো আছে। বেশ, এবার বলা আছে প্রথম সুরসলাকার কম্পাঙ্কের তুলনায় প্রথম সুরসলাকার কম্পাঙ্ক যদি n হয়
তাহলে 60তম শূন্যলাকার কম্পাঙ্ক হচ্ছে 2n, মানে এটা যদি 256 হয়, সাপোজ এটা 512, ঠিক আছে। প্রথমটার কম্পাঙ্ক যা হবে শেষটার কম্পাঙ্ক তার দ্বিগুণ হবে। আচ্ছা, এবার আরেকটা তথ্য দেওয়া আছে, বলছে পরপর যে কোনো দুটো শূন্যলাকা কি করছে, 6টা করে বিট উৎপন্ন করে। এই দুটো 6টা বিট উৎপন্ন করে। তারপরে যদি আরেকটা দেখাতাম, এই দুটো 6টা বিট উৎপন্ন করে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আবার আমি তোমাকে গোটা অঙ্কটা বলছি, যে তোমার কাছে 60টা টিউনিং ফর্ক আছে, এবং 60টা টিউনিং ফর্কের মধ্যে লাস্টেরটার কম্পাঙ্ক প্রথমটার কম্পাঙ্কের দ্বিগুণ। সূত্রলাকাগুলো কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজানো আছে। আর বলা আছে পরপর দুটি সূত্রলাকা 6টা করে বিট উৎপন্ন করছে। তাহলে কিভাবে করব দেখো। তো তুমি একটা জিনিস ভাবো, যে প্রথমটা n, তারপরেরটা হচ্ছে 6টা স্বরকম্প উৎপন্ন করে। তাহলে এটার কম্পাঙ্ক কি হতে পারে? 6টা যদি কম্পাঙ্ক স্বরকম্প উৎপন্ন করে, তাহলে কম্পাঙ্ক হওয়া উচিত আইদার n+6 অথবা n-6, আর তো কিছু হতে পারে না। এবার বলেছে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, মাইনাস করলে তো আর ইনক্রিজিং হয় না, তাহলে নেক্সট যেটা হবে তার কম্পাঙ্ক হয়ে গেল n+6। একই রকম ভাবে তার পরেরটার কম্পাঙ্ক হয়ে যাবে n+12, তার পরেরটার কম্পাঙ্ক হয়ে যাবে n+18, এইভাবে চলতে থাকবে। তো আমি অঙ্কটা ওইভাবে করব না, আমি অঙ্কটা কিভাবে করব, সিম্পল তোমাদের যে সমান্তর প্রগতি করেছো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেই হিসাবে অঙ্কটা করব। কিরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বোধহয় একটা n-তম পদের ফর্মুলা ছিল, কি ছিল, a প্লাস n-1, বা আমি এটাকে p বলে দিলাম, p-1 ইন্টু d ছিল। তো এটা কি ছিল, প্রথম পদ। তাহলে আমার এখানে প্রথম পদ কি, a ইকুয়াল টু হয়ে গেল n, বুঝছে। পিটা কি বলা হয়, পিটাকে বলা হয় সাধারণ অন্তর, ডিফারেন্সটা। ডিফারেন্স কত বলেছে, প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 6 করে। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে p ইকুয়াল টু 6। আচ্ছা, আর কি বলেছে, d, d মানে হচ্ছে না n-1 ইনটু d, এটা হচ্ছে d, dটা হচ্ছে তোমার সাধারণ অন্তর। আচ্ছা, পিটা কি, পিটা হচ্ছে কতগুলো পদ আছে, মানে এখানে যদি আমি sp বলি, p তম পদ, তাহলে এটা হবে p-1 ইনটু d। তাহলে তোমার এখানে হিসাব অনুসারে p সমান হচ্ছে 60, 60টা সূত্রলাকা আছে, আর p তম পদ মানে 60 তম পদ হয়ে যাচ্ছে তোমার কত, 12। এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে সমান্তর প্রগতিতে যদি বসাই, আমার ফর্মুলা কি হবে, আমার ফর্মুলা হয়ে যাবে s60 সমান a প্লাস 60-1 ইনটু d। তাহলে এবার মানগুলো বসিয়ে দাও, s60 মানে হচ্ছে 2n, a মানে হচ্ছে n, এটা হচ্ছে 59 ইনটু d, d মানে হচ্ছে 6। তাহলে পড়ে থাকছে n ইকুয়াল টু 354, ঠিক আছে, 6 9 54, 5 30 5 35, তাহলে কি হয়ে গেল, n ইকুয়াল টু 354, প্রথম সূত্রলাকার কম্পাঙ্ক। আর যে শেষ সূত্রলাকার কম্পাঙ্ক বলে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, 708 হবে। কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে প্রথম সূত্রলাকার কম্পাঙ্ক কত। তাহলে প্রথম সূত্রলাকার কম্পাঙ্ক 354 হচ্ছে, ঠিক আছে। খুব সিম্পল অঙ্ক, কিন্তু এটা কিন্তু টেস্ট পেপারে পাবে, পরীক্ষায় এসছে অঙ্কটা। বেশ, নেক্সট চলে যাও, যে তোমার কাছে বলছে একটা টিউনিং ফর্ক আছে, আর কি আছে, একটা টান টান করা তার আছে। তো আমি ধরে নিলাম আমার এখানে একটা টান টান করা তার আছে, ঠিক আছে, তারটার দৈর্ঘ্য চেঞ্জ করা যায়, এই একটা টান টান করা তার আছে। তারটার দৈর্ঘ্য কি বলেছে, বলেছে 75 সেন্টিমিটার যদি হয়, বলছে তারটার দৈর্ঘ্য তুমি অ্যাডজাস্ট করলে 75 সেন্টিমিটার, ঠিক আছে। যদি 75 সেন্টিমিটার হয়, তাহলে বলছে সুরশলাকার সঙ্গে এটা সমসুর, মানে সুরশলাকার কম্পাঙ্ক যদি n1 হয়, তাহলে এটারও কম্পাঙ্ক n1, দুটোর কম্পাঙ্ক মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড ক্ষেত্রে বলছে যদি এটার দৈর্ঘ্য কিছুটা কমানো যায়, কতটা বলেছে, 3 সেন্টিমিটার, তার মানে সেকেন্ড ক্ষেত্রে তারটার দৈর্ঘ্য নেব 72 সেন্টিমিটার। বলছে তারটির দৈর্ঘ্য যদি আমি 3 সেন্টিমিটার কমিয়ে দিই, এটা তো চেঞ্জ হবে না, এটা তো তোমার n1ই থাকবে, এটা n1 ছিল, n1ই থাকবে। বলছে তারটার দৈর্ঘ্য যদি আমি 3 সেন্টিমিটার কমিয়ে দিই, তাহলে তো এটার কম্পাঙ্ক কমে যাবে, এটার কম্পাঙ্ক কমে যাবে, সাপোজ কিছু একটা হলো n1 ড্যাশ হলো। বলছে তখন এরা 6টা বিট উৎপন্ন করে। প্রশ্ন বোঝা গেছে, তখন 6টা বিটস উৎপন্ন করে। তোমাকে বলেছে n1 কত হবে। আবার বলে দিচ্ছি, আমার কাছে একটা টান টান করা তার আছে, অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, অ্যাডজাস্ট করা যায়।
সাপোজ প্রথমে 75 সেন্টিমিটারে আমি ফিট করেছিলাম, যখন 75 সেন্টিমিটার তখন কি বলছে সূত্ররেখার সঙ্গে কম্পাঙ্ক মিলে যাচ্ছে, কিন্তু যখনই আমি দৈর্ঘ্যটা কমিয়ে দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে কম্পাঙ্ক, n1 ব্যাস হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না। তখন যখন একসঙ্গে বাজাচ্ছি দেখছি 6টা বিট উৎপন্ন হচ্ছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে n1 কত। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বলি যে টান টান করা তার শুধু দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, টানের উপর কোনো নির্ভরশীলতা নেই। দেখো আমি কি জানি n প্রপোর্শনাল টু 1/l, টান টান করা তারের সূত্র করেছি, তাহলে n ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই l। আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি বলতে পারি n1 ইকুয়াল টু k বাই 75, সূত্ররেখার কম্পাঙ্ক যদি বলো টান টান করা তারের কম্পাঙ্ক বলো দুটোই সেম, তাহলে n1 ইকুয়াল টু হয়ে গেল k বাই 75। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এটাই কিন্তু তোমার সূত্ররেখারও কম্পাঙ্ক, টান টান করা তারেরও কম্পাঙ্ক, আর এটাও হচ্ছে সূত্ররেখার কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি অফ দা টিউনিং ফর্ক। তাহলে n2 টা কত হবে k বাই 72, এটা কিন্তু টান টান করা তারের, এটাও টান টান করা তারের, এটা প্রথম ক্ষেত্রে টান টান করা তারের কম্পাঙ্ক, এটা দ্বিতীয় ক্ষেত্রে টান টান করা তারের কম্পাঙ্ক। বুঝছে, কোনটা বেশি n1 বেশি না n2 বেশি? অবভিয়াসলি n2 ইজ গ্রেটার দেন n1। তাহলে আমি বলতে পারি 6টা বিট উৎপন্ন হয়, তাহলে n2 মাইনাস n1 ইকুয়াল টু 6। যদি n1 টা বড় হতো তাহলে n1 মাইনাস n2 সমান 6। এখান থেকে মান বসিয়ে দাও, k এর মান পেয়ে যাবে। তাহলে k বাই 72 মাইনাস k বাই 75 ইকুয়াল টু 6। গুণ করতে যাওয়ার দরকার নেই, এটা 72 ইনটু 75, এটা হবে 75k মাইনাস 72k, তাহলে 3k ইকুয়াল টু 6। তাহলে পড়ে থাকছে k ইকুয়াল টু 3 দুগুণে 6, 2 ইনটু 72 ইনটু 75, এটা হচ্ছে k এর মান, কখনো গুণ করার দরকার নেই। এবার আমার কি চেয়েছে n1 চেয়েছে, তাহলে n1 সমান কি করে থাকবে, অতএব n1 সমান k বাই, তাহলে 2 ইনটু 72 ইনটু 75 ডিভাইডেড বাই 75, তাহলে 75 কেটে গেল, দেখো পড়ে থাকছে 144। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা একই রকমের অঙ্ক তোমার কিন্তু ওই 22 স্তম্ভের কম্পনের সঙ্গেও মেশাতে পারে। কি বলছে অঙ্কটা দেখো আগে। নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট প্রবলেম বলছে দুটো সূর্যরেখা একসঙ্গে বাজালে 8টি স্বরকম্প উৎপন্ন হয়। তাহলে দুটো সূর্যরেখা নিয়ে নিলাম, এই একটা সূর্যরেখা সাপোজ n1, আর একটা সূর্যরেখা সাপোজ n2, দুটো একসঙ্গে বাজালে বলছে 8টা স্বরকম্প উৎপন্ন হয়। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। তাহলে একটা এখান থেকে যেটা পেলাম আইদার n1 মাইনাস n2 সমান 8 অথবা n2 মাইনাস n1 সমান 8, কিন্তু কোনটা বড় আমি জানি না, কোনটা বড়র জন্য আরো কিছু তথ্য তোমাকে দেওয়া থাকবে। যেমন বলছে প্রথম সূর্যরেখা 32 সেন্টিমিটার বদ্ধ নলের সঙ্গে অনুনাদ সৃষ্টি করে। অনুনাদ মানে হচ্ছে কম্পাঙ্ক সমান। কি বলছে প্রথম সূর্যরেখাটা এরকম একটা একমুখ বন্ধ বা বদ্ধ নল আছে, এটা বলেছে 32 সেন্টিমিটার, বলছে এটার সঙ্গে এটা অনুনাদ তৈরি করে। অনুনাদ মানে হচ্ছে মাস্ট বি সেম ফ্রিকোয়েন্সি। আবার বলছি অঙ্কটা, প্রথম সূর্যরেখাটি 32 সেন্টিমিটার দীর্ঘ বদ্ধ নলের সঙ্গে বদ্ধ নলের মূল সুরের সঙ্গে অনুনাদ সৃষ্টি করে। যদি মূল সুর নাও বলে দেওয়া থাকে যে কোনো সুরও বলে দেওয়া থাকে প্রায়, তাহলে এটার সঙ্গে এটার কি সমান, আর এটা কি বলছে 33 সেন্টিমিটার দীর্ঘ বদ্ধ নলের সঙ্গে অনুনাদ সৃষ্টি করে। তাহলে এটার সঙ্গে এর কম্পাঙ্ক সমান, আর এটার সঙ্গে এর 32 সেন্টিমিটারের কম্পাঙ্ক সমান। এবার কম্পাঙ্কের ফর্মুলা কি মনে করে দেখো, n ইজ ইকুয়াল টু বোধহয় v বাই 4l, তার মানে n প্রপোর্শনাল টু 1/l আগের মতোই, তাহলে n ইকুয়াল টু k বাই l। ঠিক আছে, অথবা তুমি 4 দিয়ে ওটাই করতে পারো, আমার অযথা k নেওয়ারও দরকার নেই, আমার ফর্মুলা হচ্ছে v বাই 4l। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি n1 ইকুয়াল টু v বাই 4 ইনটু 32, আর n2 ইকুয়াল টু v বাই 4 ইনটু 33। দুটো অনুনাদ সৃষ্টি করার মানে হচ্ছে, আবার বলছি, তার মানে হচ্ছে কম্পাঙ্ক সমান হলে তবে অনুনাদ সৃষ্টি হয়, রেজোনেন্স। ঠিক,
তাহলে n1 আর n2 পেয়ে গেলাম। কোনটা বড়? অবভিয়াসলি n1 ইজ গ্রেটার দেন n2। তাহলে আমি বলতে পারি n1 n2 8। তাহলে পড়ে থাকছে v বাই 4 ইন্টু 32 মাইনাস v বাই 4 ইন্টু 33 ইকুয়াল টু 8। তাহলে পড়ে থাকছে 4 ইন্টু 32 ইন্টু 33, তাহলে এটা পড়ে থাকছে 33v মাইনাস 32v ইকুয়াল টু 8। তাহলে পড়ে থাকছে v ইকুয়াল টু 32 32 33। আশা করছি বোঝা গেছে, 4 8 32 হয়। তাহলে v এর মান পেয়ে গেলে, তাহলে n1 কত? তাহলে n1 ইকুয়াল টু পড়ে থাকছে v বাই 4 ইন্টু 32, তাই তো? তাহলে পড়ে থাকছে v মানে হচ্ছে 32 ইন্টু 32 ইন্টু 33, এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 32। তাহলে 32 একটা কাটলো, আর 4 8 32 করে দাও, 3 8 24 হার্জ। তাহলে n1 যদি এটা হয়, n1 টা বড়, তাই তো? তাহলে n2 হবে 256 হার্জ। দেখো n1 আর n2 খুব সহজে বেরিয়ে গেল। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ওই বিটস থেকে একটা ইকুয়েশন পাওয়া, আরেকটা যেটা শর্ত দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে হবে যে কোন কম্পাঙ্কটা বড়, যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ করে নাম্বার অফ বিটসে সমান করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আরো দুটো অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্ক বলছে একটি গ্যাসের দুটি তরঙ্গ 3 সেকেন্ডে 10টি সরকম্প তৈরি করে। 3 সেকেন্ডে 10টি সরকম্প উৎপন্ন করে। তাহলে 1 সেকেন্ডে কটা উৎপন্ন করে? 10/3। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। 3 সেকেন্ডে বললে আমার কাজ চলবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। যা কিছু করবে 1 সেকেন্ডে, তবেই আমি n1 n2 লিখতে পারি। আচ্ছা, দুটো তরঙ্গের কথা বলেছে। তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার। তাহলে প্রথম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 1 মিটার, আর দ্বিতীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 1.01 মিটার। এটা হচ্ছে তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেংথ অফ দ্য টু ওয়েভস। ওই গ্যাসে শব্দের বেগ কত? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ দ্যাট গ্যাস। ঠিক আছে? তাহলে কোনো একটা গ্যাস ছিল, গ্যাস মাধ্যম ছিল, সেই গ্যাস মাধ্যমে দুটো তরঙ্গের কথা বলা আছে। একটার ওয়েভলেংথ হচ্ছে 1 মিটার আর একটা ওয়েভলেংথ হচ্ছে 1.01 মিটার। তোমাকে ভিটা কত সেটা বার করতে হবে। তো খুব কঠিন কিছু না, যে প্রথম তরঙ্গের যেটা কম্পাঙ্ক, যদি আমি n1 বলি, তাহলে n1 ইকুয়াল টু হচ্ছে v বাই ল্যামডা 1, আর দ্বিতীয় তরঙ্গের যদি কম্পাঙ্ক বলি সেটা হয়ে যাবে v বাই ল্যামডা 2। তাহলে এটা হয়ে যাচ্ছে v বাই 1, আর এটা হয়ে যাচ্ছে v বাই 1.01। ঠিক? এবার তোমার কি বলেছে, কতগুলো বিট উৎপন্ন হয়? 10 এর 3টা। কোনটা বড়? n1 বড় না n2 বড়? অবভিয়াসলি n1 is greater than n2। তাহলে আমি বলতে পারি n1 n2 ইকুয়াল টু হয়ে যাবে 10/3। মান বসাও। তাহলে v মাইনাস v বাই 1.01 ইকুয়াল টু 10/3। তাহলে এটা পড়ে থাকছে 1.01, এটা 1.01 মাইনাস 1 ইন্টু v ইকুয়াল টু 10/3। তাহলে পড়ে থাকছে v ইকুয়াল টু 10 ইন্টু 1.01, এখানে হয়ে গেল 3, আর এই দুটো বিয়োগ করলে হচ্ছে 0.01। তাহলে এখান থেকে দুটো দশমিক উঠে গেল। তাহলে 10 ইন্টু 101 ডিভাইডেড বাই 3, তাহলে 1010/3। মোটামুটি এরকম একটা আসছে, এবং উত্তর দেখেই তুমি বুঝতে পারছো তোমার অঙ্কটা কোথাও ভুল হওয়ার চান্স কম, কারণ শব্দের বেগ 330 মিটার বা 332 মিটার পার সেকেন্ড এরকম আমরা পেয়ে এসেছি। তাহলে যদি এখানে 336 আসে তাহলে তুমি বুঝতে পারছো যে মোটামুটি ঠিকঠাকই করেছি। লাস্ট অঙ্ক বলছে দুটি সুরের কম্পাঙ্কের অনুপাত 15:16। তার মানে একটা যদি আমি n1 বলি আর একটা যদি আমি n2 বলি, তাহলে সেটা বলা আছে 15:16। ঠিক আছে? উচ্চ কম্পাঙ্কটি 64 হলে, if the higher frequency is 64, then find the number of bits produced
produced per second when vibrated at the same time. এবার কি বলছে উচ্চ কম্পাঙ্ক, তার মানে n2 টা হচ্ছে 64, তাহলে তোমার কাজ হচ্ছে n1 কতবার করা, তারপর কি বলেছে 1 সেকেন্ডে কতগুলি স্বরকম্প উৎপন্ন হবে। মানে দুটো পার্ট একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ফার্স্ট পার্টটা তোমাকে একটু অঙ্ক করে করতে হবে, লাস্টে বিয়োগ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তোমার হয়ে যাচ্ছে n1 বাই n2 ইকুয়াল টু হচ্ছে 15 বাই 16। এবার n2 টা বলেছে 64, 15 বাই 16, তাহলে এই দিক থেকে কেটে দাও 4 পড়ে থাকছে, তাহলে n1 ইকুয়াল টু পড়ে থাকছে 60, তাহলে কতগুলো স্বরকম্প হবে n2 মাইনাস n1, তাহলে 64 মাইনাস 60, তার মানে 4টি। যদি একই অঙ্ক তোমাকে বলতো 1 মিনিটে কতগুলো, খেয়াল রাখবে যে 1 সেকেন্ডে বলেছে না কি বলছে, 1 মিনিটে যদি বলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে 60 দিয়ে গুণ করে দিতে হবে। এই ব্যাপারগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ অঙ্কগুলো খুবই সোজা। ঠিক, প্রথমে একটা শর্ত দেওয়া থাকবে কতগুলো বিটস উৎপন্ন হয়, সেখান থেকে একটা ইকুয়েশন পাবে n1 n2 বা n2 n1, আর n1 আর n2 টা আলাদা করে কোনো একটা শর্ত দেওয়া থাকবে। বিশেষ করে টান করা তারের অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে, সুতরাং ওগুলো একটু দেখে নিও। সমসুর মানে হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি, এই ব্যাপারগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে।